হ্যালো হ্যালো টেস্ট হ্যালো হ্যালো দর্শক, গত কয়েক ঘন্টার ভিতরে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে এমন কিছু নাটকীয় চাল দেয়া হয়েছে যার সরাসরি প্রভাব শুধুমাত্র আমেরিকা বা ইউরোপের উপর পড়বে না, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্যের উপর পড়তে যাচ্ছে। ভিডিওর শুরুতেই একদম প্র্যাকটিক্যাল একটা ডেটা দিয়ে শুরু করছি। আজই বিবিসির একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম লাফিয়ে ব্যারেল প্রতি $117 পৌঁছে গেছে। কেন? কারণ পর্দার আড়ালে আমেরিকা স্বীকার করে নিয়েছে যে স্টেট অফ হরমুজে তারা যে অবরোধ তৈরি করেছে সেটা কয়েক সপ্তাহ নয়, বরং আগামী কয়েক মাস ধরে চলবে। আর ঠিক এই খবরের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করেছেন যা পুরো পশ্চিমা বিশ্বের হতাশার একটা নগ্ন প্রতিচ্ছবি। ট্রাম্প কোনো ফ্যানবয় পেজ থেকে নয়, নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ইরানের বুকে একের পর এক বোমা পড়ছে। ট্রাম্প নিজে হাতে একটা বন্দুক ধরে আছেন এবং ক্যাপশনে লেখা, ইরান ঠিকমতো গুছিয়ে উঠতে পারছে না, তারা জানে না কিভাবে একটি নন নিউক্লিয়ার চুক্তিতে সই করতে হয়, তাদেরকে খুব দ্রুত স্মার্ট হতে হবে। নো মোর মিস্টার নাইস গাই। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা শুধু এই খবরগুলোর উপর দিয়ে যাব না, বরং এর পেছনের আসল কূটনীতিটা ডিকোড করব। আমরা বিশ্লেষণ করব কেন আমেরিকার ডিফেন্স বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় লাভ দিতে যাচ্ছে, কেন খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পেন্টাগনের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে বসেছেন, এবং কেন 1973 সালের একটি পুরনো আমেরিকান আইন আগামী কয়েকদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত ক্ষমতা কেড়ে তার পুরো অহংকার ধুলোয় মিশিয়ে দিতে পারে। দেখুন, স্টেট অফ হরমুজে যে অবরোধ চলছে এবং তেলের দাম যেভাবে $117 ঠেকেছে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। সংযুক্ত আরব আমিরাতের ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা মিডল ইস্টের জিও পলিটিক্যাল স্টেবিলিটিকে এমনিতেই খাদের কিনারায় ঠেলে দিয়েছে। আর এখন আমেরিকার তরফ থেকে যখন অফিসিয়ালি বলা হচ্ছে যে ব্লকেট আরও অনেক মাস চলবে, তখন এর মানে হলো গ্লোবাল ইকোনমিকে তারা জেনে শুনে একটি গভীর খাদের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু অন্য আরেকটি ব্যাপার হলো, আমেরিকা এই যুদ্ধটা যতটা সহজে জিতবে বলে ভেবেছিল, পরিস্থিতি তার সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমেরিকার সামরিক বাজেট বৃদ্ধির একটা ভয়াবহ প্রস্তাব। পিট হেগসেথ, যিনি আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার বা প্রতিরক্ষা মন্ত্রী, গতকাল তাকে আমরা ইউএস কংগ্রেসে দাঁড়িয়ে একটি ব্যাখ্যা দিতে দেখেছি। তিনি পরিষ্কার বলেছেন যে আমেরিকাকে যদি সারা বিশ্বে তাদের সামরিক আধিপত্য এবং ডমিনেন্স বজায় রাখতে হয়, তবে তাদের বর্তমানে $1 ট্রিলিয়ন ডিফেন্স বাজেট বাড়িয়ে সরাসরি $1.5 ট্রিলিয়ন নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার আগে বারবার ওয়াদা করেছিলেন যে তিনি আমেরিকার খামোকা এই যুদ্ধের খরচ কমাবেন, ডিফেন্স বাজেট কাটছাট করবেন। গত বছরও ট্রাম্প প্রাথমিকভাবে বলেছিলেন তার $900 বিলিয়ন মতো বাজেট দরকার, পরে সেখানে আরও $50 বিলিয়ন যোগ করা হয়। আর আজ সেই বাজেট $1 ট্রিলিয়ন থেকে $1.5 ট্রিলিয়ন লাভ দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ইতিহাসে ডিফেন্স বাজেটে এত বড় হাইক কখনো দেখা যায়নি। এখন এই বাড়তি $500 বিলিয়ন আমেরিকা কোথায় খরচ করবে জানেন? শুধুমাত্র রণতরী বা যুদ্ধজাহাজ বানাতেই তারা $750 বিলিয়ন খরচ করতে যাচ্ছে। পাশাপাশি নতুন ফাইটার জেট কেনা হবে এবং গোল্ডেন ডোম তৈরি করা হবে। দেখুন, কোনো দেশের ডিফেন্স বাজেট এবং তাদের শিপিং লিস্ট দেখলে খুব সহজেই বোঝা যায় তাদের ফিউচার প্ল্যান কী আছে। আমেরিকা এই বিপুল পরিমাণ টাকা শুধু নিজেদের দেশ রক্ষার জন্য খরচ করছে না, বরং এটা পরিষ্কারভাবে একটি অফেন্সিভ বা আক্রমণাত্মক প্রস্তুতি। তারা বুঝতে পেরেছে বর্তমান পৃথিবীতে তাদের সামরিক আধিপত্য ধরে রাখাটা আর আগের মতো সহজ নয়। কিন্তু দর্শক,
আমেরিকার এই আগ্রাসী চেহারার ঠিক পিছনেই হোয়াইট হাউসের ভিতরে শুরু হয়েছে একটা চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস। আর এই অবিশ্বাসের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আপনারা হয়তো জানেন, সম্প্রতি পাকিস্তানে আমেরিকার একটি প্রতিনিধি দলের সাথে ইরানের একটি প্রতিনিধি দলের অল্প স্বল্প আলোচনার চেষ্টা করা হয়েছিল। জেডি ভ্যান্স এবং তার টিম আপ্রাণ চেষ্টা করেছিলেন পর্দার আড়ালে কোনো একটা রফা দফা হয়ে যাক, কিন্তু সেই আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং আমেরিকা এখন সেখানে টিম পাঠানোই বন্ধ করে দিয়েছে। তবে আসল ঘটনা ঘটছে হোয়াইট হাউসের চার দেয়ালের ভেতরের খবর অনুযায়ী জেডি ভ্যান্স এখন সরাসরি পেন্টাগনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি প্রাইভেটলি বলছেন, পেন্টাগন কি আসলেই প্রেসিডেন্টকে সঠিক তথ্য দিচ্ছে? ইরানের বিরুদ্ধে আমেরিকার যে সফলতার গল্প মিডিয়াতে প্রচার করা হচ্ছে, পেন্টাগন কি সেটাকে অনেক বেশি বাড়িয়ে বা অতিরঞ্জিত করে দেখাচ্ছে না তো? অন্যদিকে মিডল ইস্টে আমেরিকার যে আসল ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেগুলো কি ইচ্ছা করে আড়াল করা হচ্ছে না তো? দেখুন, মিডিয়াতে প্রপাগান্ডা ছড়িয়ে আপনি হয়তো কিছুদিন নিজের দেশের মানুষকে শান্ত রাখতে পারবেন, কিন্তু যখন গ্রাউন্ড রিয়ালিটিতে আপনার একের পর এক বেস ধ্বংস হবে, তখন সেই সত্যটা আপনাকে স্বীকার করতেই হবে। বিভিন্ন নিরপেক্ষ রিপোর্টে এটা পরিষ্কারভাবে উঠে আসছে যে মিডল ইস্টে আমেরিকার বিভিন্ন মিলিটারি বেসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত করতে তাদের কয়েক বছর সময় লাগবে এবং বিলিয়ন ডলার খরচ হবে। শুধু তাই নয়, সৌদি আরব এবং ইউএইর মতো মিত্র দেশগুলোর শহরগুলোতে ইরানের ছোড়া ড্রোন এবং মিসাইল যে পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে, আমেরিকা সেটাকেও আন্ডার এস্টিমেট করছে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যে এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে আমেরিকাকে উল্টো বড় বড় ইকোনমিক প্যাকেজ দিতে হতে পারে। জেডি ভ্যান্স আসলে একটু প্র্যাকটিক্যাল মানুষের মতো পরিচয় দিয়েছে। তিনি বুঝতে পারছেন যে অহংকার দিয়ে যুদ্ধে জেতা যায় না। তিনি চাইছেন আমেরিকা যেন একটু রিয়ালিস্টিক হয় এবং যে কোনো মূল্যে, যে কোনো শর্তে এই মুহূর্তেই ইরানের সাথে এই যুদ্ধটা শেষ করে। কারণ লম্বা সময়ের যুদ্ধে টিকিয়ে রাখার মতো লজিস্টিক বা মানসিক অবস্থা আমেরিকার এখন নেই। সুতরাং এখন প্রশ্ন হলো, আমেরিকা যদি বাধ্য হয়ে লম্বা যুদ্ধের প্রস্তুতি নেয়ও, তাহলে ইরানের দিক থেকে সমীকরণটা আসলে কি? ইরান কি এই যুদ্ধ বছরের পর বছর চালিয়ে নিতে পারবে? দর্শক, এই উত্তরটা ইরানের নেতারাই খুব পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন। ইরানের এমপিরা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমেরিকার অবরোধ যদি আরও কয়েক মাস চলে, তবে ইরানের কাছে যে পরিমাণ মিসাইল এবং ড্রোনের মজুদ রয়েছে তা দিয়ে তারা কয়েক মাস নয়, বরং টানা কয়েক বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আলোচনার জায়গাটা কোনোভাবেই ইরানের জন্য আপোষ করা বা অপমান মেনে নেওয়ার জায়গা নয়। অর্থাৎ আমেরিকা যদি ভাবে তারা অবরোধ করে ইরানকে ভাতে মেরে মাথা নত করতে বাধ্য করবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান কোনো অসম চুক্তিতে সই করবে না। আর এই পুরো বিষয়টা ফ্রান্স, ইউরোপের অন্যান্য দেশ এবং ন্যাটো মিত্ররা খুব ভালো করেই বুঝতে পেরেছে। তারা বুঝে গেছে যে আমেরিকা এবার ইরানের সাথে এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে তাদের বের হওয়ার কোনো সম্মানজনক রাস্তা নেই। আর ট্রাম্পের হতাশার সবচেয়ে বড় কারণ এখানেই। ট্রাম্প ভেবেছিলেন মিডল ইস্টে তিনি যখন আক্রমণ করবেন তখন পুরো ন্যাটো জোট তার পিছনে এসে দাঁড়াবে, কিন্তু বাস্তবে কি ঘটল দর্শক? এক কথায় ন্যাটো পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা নিজেরা যে গর্ত খুঁড়েছে সেখানে তারা একাই পড়বে, ইউরোপ তাদের বাঁচাতে আসবে না। পশ্চিমা বিশ্ব ভিতর থেকে ঠিক কতটা বিভক্ত হয়ে পড়েছে এটা তার একটা জলজ্যান্ত প্রমাণ। এখন ভিডিওর এই শেষ অংশে এসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল পয়েন্টটা বুঝতে হবে, আর তা হলো সময়ের হিসাব। ডোনাল্ড ট্রাম্পের হাতে আসলে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, খুব দ্রুত।
আমেরিকা এবং ইরানের এই যে সরাসরি সংঘাত তা খুব দ্রুতই 60 দিনে পা দিতে যাচ্ছে। আর আমেরিকাতে 1973 সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন রয়েছে, যাকে বলা হয় দ্য 1973 ওয়ার পাওয়ার রেজুলেশন অ্যাক্ট। এই আইনের ধারা অনুযায়ী আমেরিকার কোনো প্রেসিডেন্ট সে দেশের পার্লামেন্ট বা কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া কোনো বিদেশি রাষ্ট্র বা শক্তির বিরুদ্ধে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত যুদ্ধ পরিচালনা করতে পারেন, এর বেশি একদিনও নয়। হ্যাঁ, এই আইনে একটা ছোট ফাঁকফোকরও আছে বটে, যেখানে বলা হয়েছে যদি দেশের জাতীয় নিরাপত্তার উপর চরম কোনো হুমকি থাকে তবে প্রেসিডেন্ট চাইলে এই মেয়াদ আরও 30 দিন বাড়াতে পারেন। কিন্তু দর্শক, এই 60 দিনের সময়সীমা পার হওয়ার সাথে সাথেই কিন্তু আমেরিকার ভিতরে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা অকল্পনীয় রাজনৈতিক চাপ তৈরি হতে যাচ্ছে। চাক শুমার এবং অন্যান্য ডেমোক্রেট নেতারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। খুব শীঘ্রই তারা দাবি তুলবেন যে 60 দিন তো পার হয়ে গেল, এবার এই যুদ্ধ নিয়ে আমেরিকান পার্লামেন্টে ভোটাভুটি হোক। দেশের সাধারণ মানুষ এবং তাদের প্রতিনিধিরা কি আদেও এই যুদ্ধ চায় নাকি চায় না, সেই ভোটাভুটি ট্রাম্পের জন্য একটা অ্যাসিড টেস্ট হবে। আর যদি কোনোভাবে সেই ভোটে ট্রাম্প হেরে যান, তবে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে থাকা সত্ত্বেও তার আর কিচ্ছুটি করার থাকবে না। এই যুদ্ধ তাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর যদি সেটাই হয়, তবে একটু ভেবে দেখুন তো পুরো বিষয়টা কেমন দাঁড়াবে। একটা সম্পূর্ণ অর্থহীন যুদ্ধ, যার কারণে গ্লোবাল ইকোনমির ট্রিলিয়ন ডলারের ক্ষতি হলো, তেলের বাজার ধ্বংস হলো, মিত্ররা মুখ ফিরিয়ে নিল, আর দিন শেষে আমেরিকার অর্জন হলো শূন্য। পুরোটাই একটা গ্লোবাল হিউমিলিয়েশন বা বৈশ্বিক অপমান ছাড়া আর কিছুই নয়। তাই আগামী কয়েকটা দিন জিওপলিটিক্সের জন্য অত্যন্ত টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ট্রাম্প কি এই আইনকে তোয়াক্কা না করে গায়ের জোরে যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি আমেরিকান কংগ্রেস তাকে থামিয়ে দেবে? পর্দার পেছনের এই দাবার চালগুলোর দিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। আজকের এই পুরো বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি সত্যি নিজেদের পাতা ফাঁদে আটকে পড়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।